জনাব ইকতাদার আহমেদ, আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। জি জি, আপনাকে ধন্যবাদ। আশা করি আপনি ভালো আছেন। জি আসি। যে প্রশ্নটা আজকের দিনের জন্য যেটা খুব গুরুত্বপূর্ণ, আপনি জানেন যে আজকে আমাদের একটা নতুন নির্বাচন কমিশন শপথ নিল। জি, আমি প্রথমে আপনাকে ছোট করে জানতে চাই যে এই শপথ নেওয়ার ঘটনার পর যে নির্বাচন কমিশন আপনি দেখছেন, এটা নিয়ে আপনার একটা প্রাথমিক মানে অভিব্যক্তিটা কি, প্রাথমিক প্রতিক্রিয়াটা কি, কেমন হলো এই নির্বাচন কমিশন? দেখুন, এটা তো হচ্ছিল চতুর্দশ নির্বাচন কমিশন, এবং এই নির্বাচন কমিশনটি কিন্তু গঠিত হলো পূর্বেকার যে নির্বাচন কমিশন গঠন আইন, এই আইনটি প্রণীত হয়েছিল 2022 খ্রিস্টাব্দে, এবং এই আইনটি প্রণয়নের পূর্বে আপনার হলো একাদশ এবং দ্বাদশ এই দুটি নির্বাচন কমিশন গঠিত হয়েছিল হলো আপনার নির্বাহী আদেশে একটা সার্চ কমিটি গঠন করা হয়েছিল। ওই সার্চ কমিটির মাধ্যমে, তো নির্বাহী আদেশে যে সার্চ কমিটি গঠন করা হয়েছিল একাদশ নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে, সেটা 4 সদস্য বিশিষ্ট ছিল। সেখানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারক ছিলেন, হাইকোর্ট বিভাগের একজন বিচারক ছিলেন, এবং অডিটর অ্যান্ড অ্যাকাউন্টেন্ট জেনারেল এবং পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান, এই 4 সদস্য বিশিষ্ট একটা সার্চ কমিটি ছিল। তারা এই নির্বাচন কমিশনটা গঠন করেছিলেন, সেটা হচ্ছিল একাদশ। এবং দ্বাদশ নির্বাচন কমিশনের ক্ষেত্রে আমরা দেখলাম যে এই 4 সদস্য বিশিষ্ট সার্চ কমিটির সাথে যুক্ত হলেন আরো 2 জন সদস্য। এদের একজন হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আরেকজন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। 6 সদস্য বিশিষ্ট। আর এরপরে আমরা যে আইনের মাধ্যমে যে সার্চ কমিটি গঠিত হলো, সেখানেও আমরা দেখলাম যে 6 সদস্য বিশিষ্ট, এবং এখানে 2 জন সদস্য, যার একজন মহিলা, তারা রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত। তাহলে যে আমাদের যে পূর্বেকার যে সার্চ কমিটি, অর্থাৎ আইনের মাধ্যমে গঠিত যে সার্চ কমিটি, ওই সার্চ কমিটি এখনো কিন্তু এই যে এখন যে চতুর্দশ নির্বাচন কমিশন যে গঠিত হয়েছে, সেটাই হলো পূর্বেকার আইনের অনুবলে এই সার্চ কমিটিটি গঠিত হয়েছে। এবং এই সার্চ কমিটি আমাদের যে এই 5 সদস্য বিশিষ্ট যে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনের নামের ওনারা 10 জনের নামের প্রস্তাবনা রাষ্ট্রপতির কাছে দিয়েছেন, এবং সেখান থেকে 5 জনকে নির্বাচন কমিশনার হিসেবে গ্রহণ করা হয়েছে। এখন আপনি যদি ধরেন একাদশ, দ্বাদশ এবং ত্রয়োদশ নির্বাচন কমিশনের দিকে তাকান, যে এই 3টি নির্বাচন কমিশন হলো দশম, একাদশ এবং দ্বাদশ এই 3টি নির্বাচন পরিচালনা করেছিল। দশম, একাদশ এবং দ্বাদশ এই 3টি নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখলাম যে এই 3টি নির্বাচন কলুষিত নির্বাচন ছিল, এবং এই 3টি নির্বাচনে আমরা দেখেছি যে ভোটার টার্ন আউট ছিল বিলো 5%। এবং এগুলোকে কিন্তু আমি আইনের দৃষ্টিতে বা সংবিধানের দৃষ্টিভঙ্গিতে কোনোভাবে কিন্তু গ্রহণযোগ্য নির্বাচন বলা যায় না। তাহলে যে ইতিপূর্বে যে আমাদের যে এই 3টি নির্বাচন অনুষ্ঠিত হলো, দশম, একাদশ এবং দ্বাদশ, এই 3টি নির্বাচন কলুষিত হওয়ার কারণে, তাহলে এটার দায়ভার কে নেবে? এটার দায়ভার তো আমি মনে করি যে বিগত যে সরকার ছিল তারা এটার জন্য দায়ী। তাছাড়া তখন যারা নির্বাচন কমিশন হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন তারাও দায়ী, এবং যাদের সুপারিশে এই নির্বাচন কমিশনটি গঠিত হয়েছিল তারাও দায়ী। আমার এখানে যে প্রশ্নটা, আপনি এই আগের নির্বাচন কমিশনগুলোর গঠন প্রক্রিয়ার কথা বললেন, সার্চ কমিটির কথা বললেন, তো যদি ভোটার কম হয় সেখানে আপনি দায়টা সরকারকে দিচ্ছেন, ঠিক আছে, সরকারের একটা ভূমিকা থাকে, বিভিন্ন দলকে তারা ইনক্লুড করতে পারে না, কিন্তু আপনি সার্চ কমিটিকেও দায় দিচ্ছেন কেন? সার্চ কমিটি এখন যে আপনার সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতেই তো আমরা আগেকার নির্বাচন কমিশন গুলো গঠিত হয়েছিল। আপনার নিশ্চয়ই মনে আছে যে আমাদের যে ত্রয়োদশ নির্বাচন কমিশন ছিল, ওই নির্বাচন কমিশনে কোন রাজনৈতিক দল কার নাম প্রস্তাব করেছে এবং কিসের ভিত্তিতে তারা এই যে 10 জনের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেছে, এটা তারা আমাদের যে তথ্য অধিকার আইনে তারা এটা জানতে চেয়েছিল। আমাদের যে এখন যে নির্বাচন সংস্কার কমিশন হয়েছে, এই নির্বাচন সংস্কার কমিশনের প্রধান এবং উনি সুজনের প্রধান, ওনারা সুজনের পক্ষ থেকে একটা দরখাস্ত করে ওনারা জানতে চাইলেন যে তারা কি পদ্ধতিতে এবং কি প্রক্রিয়ায় এই সার্চ কমিটি এই 10 জনকে বাছাই করলেন এবং এই 10 জনের নাম সুপারিশ করে পাঠালেন, এবং এই 10 জনের নামের যারা 10 জনের নাম যে তারা সুপারিশ করলেন, এখানে কোন দল কার নাম সুপারিশ করেছে। আচ্ছা, আমি এখানে আবার জানতে চাচ্ছি যে এই যে কে কাকে প্রস্তাব করেছে, এই জিনিসটা জানার জন্য বদিউল আলম মজুমদার সাহেব আগের বার একটা দরখাস্ত করেছিলেন, যার কোনো জবাব উনি পেয়েছেন বলে আমরা জানি, জনগণও জানে। তো এইবারও তো এই সার্চ কমিটি জানায় নাই জনগণকে যে কে কাকে প্রস্তাব করেছে, কেন করেছে, কার কি যোগ্যতা, এগুলো তো কিছুই জানায়নি। তো না জানানোর ক্ষেত্রে তাদের কোনো বাধ্যবাধকতা আছে, তারা জানাবে না, গোপন রাখবেন, কোন নিয়ম কি আছে? আমি আপনাকে সেটাই বলছি যে ওনারা যে 300 নাম
আমরা যেটা পত্রপত্রিকায় দেখলাম যে বিভিন্ন রাজনৈতিক দল 300 নাম প্রস্তাব করেছে এবং এই 300 নামের মধ্য থেকে ওনারা 10 জনের নাম বাছাই করে ওনারা এটা হলো রাষ্ট্রপতির কাছে পাঠালেন এবং ওনারা এই যে এই বাছাই প্রক্রিয়া এটা রুদ্ধতার পক্ষে ওনারা এই বাছাই প্রক্রিয়াটা সম্পন্ন করেছেন। এখন জনমনের প্রশ্ন দেখা দিয়েছে, অনেকেই প্রশ্ন করছেন যে ওনারা কি পদ্ধতি বা কি প্রক্রিয়ায় এই 300 থেকে 10 জনের নাম বাছাই করলেন এবং এই 10 জনকে ওনারা সুপারিশ করে পাঠালেন এবং কি কারণে যে 290 জনকে বাদ দেওয়া হয়েছে সেটারও বা কারণ কি, এটা তো নিশ্চয়ই যুক্তি বা ব্যাখ্যা আছে এবং জনগণের তো এটা জানার অধিকার রয়েছে।